আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মিস্টার অনিক। যে কারণে মূলত আজকে ক্যামেরার সামনে আসা, পোল্যান্ড, ইউরোপের সেনজেন একটা দেশ পোল্যান্ড, খুবই সুন্দর একটা দেশ। তো পোল্যান্ডের ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কিছু কথা বলবো। বর্তমান সময়ে কিন্তু পোল্যান্ড বাংলাদেশ থেকে অনেক মানুষই পোল্যান্ড যেতে যাচ্ছে। যেহেতু আমার বড় ভাই, মানে আপন বড় ভাই পোল্যান্ডে থাকে, সেহেতু আমি মোটামুটি কিছু তথ্যবহুল কিছু বিষয় আমি জানি, যেগুলো আসলে অনেকে জানে না, যার কারণে অনেকেই বিপদে পড়তেছে। খুবই শর্টকাটে আমি শেষ করে দিচ্ছি, খুবই শর্টকাটে। পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে আসলে বাংলাদেশ থেকে যাওয়া যায় কি না, কীভাবে যাওয়া যায়, কত খরচ হয়, এইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি বলি যে পোল্যান্ড যেহেতু একটা সেনজেন কান্ট্রি এবং ইউরোপের সেনজেনভুক্ত একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং যারা পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে জার্মানি, স্লোভাকিয়া সম্ভবত এরকম, বা অন্য পাশে আছে বেলারুশ, বা এরকম খুব ভালো ভালো কিছু কান্ট্রি আছে। তো যাই হোক, এখন পোল্যান্ডে বর্তমানে ওয়ার্ক পারমিটে আসলে হয় কি না, ওয়ার্ক পারমিট হয়। যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট হয় কি না বাংলাদেশিদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ক পারমিট হয়। বাংলাদেশের ওয়ার্ক পারমিট বের করতে আসলে কত টাকা খরচ হয়? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 1.5 লাখ, বা 1 লাখ এজেন্সিগুলো নিচ্ছে, বাট খরচ হয় কত? বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বের করার জন্য একজন লয়ার দ্বারা খরচ হয় তার 13 থেকে 15,000 টাকা। আমি আপনাদেরকে আবারও বলি, একটা ওয়ার্ক পারমিট বের করার জন্য বাংলাদেশিদের ক্ষেত্রে, বা ওয়ার্ক পারমিট, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের পিছনে আপনার খরচ হবে 13 থেকে 15,000 টাকা, বা আনুষঙ্গিক খরচ 20,000 টাকা হতে পারে সর্বোচ্চ। তো এখন আপনার এজেন্সি বা ব্রোকার আপনার কাছ থেকে কীভাবে কী নিচ্ছে সেটা আমি জানি না, বাট আমি যতটুকু জানি এটা হচ্ছে 13 থেকে 15,000, আনুষঙ্গিক সব 20,000 টাকা আপনার ওয়ার্ক পারমিটের পিছনে খরচ শুরুতে। তো এটা গেল আপনার ওয়ার্ক পারমিটের খরচ। তারপর এখন আসেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে মানুষ কী করবে? ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এজ এ বাংলাদেশি হিসেবে সে দিল্লিতে যে পোল্যান্ড এম্বাসি আছে, বাংলাদেশে কোনো এম্বাসি নাই, সেহেতু দিল্লিতে যে এম্বাসি আছে সেই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে আপনি বাংলাদেশ থেকে পোল্যান্ডে যে ফেস করবেন, কত তারিখে কখন আপনার এম্বাসি ফেস করবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। সেটা অনলাইনে বাংলাদেশ থেকেই আবেদন করতে হবে। তারপর আসেন, পোল্যান্ডের ডেট আসলে পাওয়া যায় কি না। বর্তমান সময়ে কিন্তু পোল্যান্ডের ডেট পাওয়া যাচ্ছে, এটা মিথ্যা কথা না, পোল্যান্ডের ডেট পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে। এবং হচ্ছে যে আমার পরিচিত একজন 1 মাসের মাথায় পোল্যান্ডের ডেট পেয়েছে, আরেকজন 7 মাসেও পায় নাই। আমি আশা করি বুঝতে পারছেন, একজনের 1 মাসের মাথায় ডেট পেয়েছে, আরেকজনের 7 মাসেও পায় নাই। তো পোল্যান্ডে আসলে কতদিন অবধি আবেদন করতে পারবেন? দেখেন, যেদিন আপনি ওয়ার্ক পারমিট পাইছেন এর 3 মাসের ভিতরে নর্মালি একটা ডেট থাকে যে আপনি এম্বাসি ভিজিট করতে পারবেন। কিন্তু ওই 3 মাসের ভিতরে না পারেন, আপনি ওই ডেটটা বাড়ায় নিতে পারবেন, কারণ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নর্মালি 3 বছরের হয়। এই 3 বছরের ভিতরে আপনি মোটামুটি এম্বাসি ভিজিট করতে পারবেন, সেটা সমস্যা নয়। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনার পরবর্তী কাজ কী? ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বা হচ্ছে যে মেডিকেল ভিসা আপনি পোল্যান্ড এম্বাসি ফেস করতে পারবেন না। আপনাকে ডাবল এন্ট্রি ভিসাই নিতে হবে, এবং ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনার পোল্যান্ড এম্বাসি ফেস করতে হবে। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেন, তারপর ডাবল এন্ট্রি ভিসা করবেন। এখন ডাবল এন্ট্রি ভিসা কীভাবে করবেন? ডাবল এন্ট্রি ভিসাটা কী? ডাবল এন্ট্রি ভিসাটা হচ্ছে যে ভিসাটা আপনি ওই দেশে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করবেন এবং ফেস করে চলে আসবেন, সেই ভিসাটাকে বলা হয় ডাবল এন্ট্রি ভিসা। বা আপনি অন্য দেশে যাবেন, যে যে দেশের এম্বাসি আপনার দেশে নাই, সেহেতু আপনি ওই দেশে এম্বাসি ফেস করতে যাবেন, সেই জন্য আপনার ভিসা দরকার, সেটাকে বলে ডাবল এন্ট্রি ভিসা। এ হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা গেল। এখন ডাবল এন্ট্রি ভিসা কীভাবে নেবেন? ডাবল এন্ট্রি ভিসা যেভাবে ট্যুরিস্ট ভিসা নেন সেভাবে ডাবল এন্ট্রি ভিসা নেবেন। এখন ভিসা কি দিচ্ছে না না দিচ্ছে সেটা হচ্ছে আপনারা বর্তমান অবস্থা জানেন, কেউ কন্টাক্টে করে, কেউ এইভাবে করে ওইভাবে করে। তবে আশা করি রিসেন্টলি ইন্ডিয়ার ভিসা খুলে যাবে। হ্যাঁ, এখন ডাবল এন্ট্রি ভিসা নেওয়ার পরে এরপর আপনি কী করবেন? আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনার ভারতের ডাবল এন্ট্রি ভিসা, আপনার ওয়ার্ক পারমিট, আপনার পাসপোর্ট কপি, আপনার আনুষঙ্গিক যে তথ্য পেপারগুলো আছে সবগুলো পেপার নিয়ে আপনার যেতে হবে এম্বাসিতে গিয়ে আপনার এম্বাসিতে জমা দিতে হবে ডকুমেন্টগুলো। এরপর আপনাকে কিছু কোশ্চেন করবে যে আপনি কোন কোম্পানি, কী আসে বিষয়, কীভাবে পারমিট পাইছেন, এরকম খুবই সিম্পল কিছু কোশ্চেন করতে পারে। ওরকমভাবে যে আপনাকে ইন্টারভিউ নেবে এমন না। হ্যাঁ, বা আপনি পোল্যান্ডে যে যাচ্ছেন, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আনুষঙ্গিক বিষয়গুলো দেখবে। দেখার পরে আপনার ডকুমেন্ট জমা নিয়ে নেবে। এবং কতদিন রাখবে তারা রাখবে আপনারটা 15 থেকে 18 দিন। আপনার পাসপোর্ট জমা নেবে 15 থেকে 18 দিন, এরপর আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। কিন্তু ভিসা দেয় তো দিবে, না দিলে না দিবে। দিলে তো আপনার স্টিকার লাগানো থাকবে, দেন আপনি ফ্লাইট করে চলে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনি পোল্যান্ডের ভিসা হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে পোল্যান্ডের ভিসা হচ্ছে কি হচ্ছে না।
এই উত্তরে আমি বলবো যে পোল্যান্ডের ভিসা রেশিও এজ এ বাংলাদেশ হিসেবে খুবই খারাপ। খারাপ বলতে আপনি বলতে পারেন 10 জনের 9 জন রিজেক্ট খাচ্ছে। যদি আরও আমি এটা কম হয়ে যাবে, আমি বলবো যে 20 জনে 19 জন রিজেক্ট খাচ্ছে বর্তমান পোল্যান্ড বিষয়। এখন আপনার বলতে পারেন যে আমার এই মুখ লোক তো গেছে, যাইতে পারে, বাট আমি যতটুকু জানি প্রতি 20 জনে 19 জন ভিসা রিজেক্ট খাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান এম্বাসিতে, ইন্ডিয়াতে, পোল্যান্ড এম্বাসিতে। সিঙ্গাপুর, সৌদি, কাতার ওখান থেকে যাইতে পারে, বাট ইন্ডিয়াতে বাংলাদেশিরা যারা এম্বাসি ফেস করতে যায় পোল্যান্ডে, সেক্ষেত্রে তারা কিন্তু এম্বাসিতে রিজেক্ট খাচ্ছে, ভিসা হচ্ছে না। হ্যাঁ, যদি 2026 সালে হিসাব করে দেখেন, আপনি যদি 500 জনও যদি এম্বাসি ফেস করে থাকে, তার ভিতরে আপনি 5 জন খুঁজে বের করতে খুব কষ্ট হয়ে যাবে যে ভিসা পাইছে। এবং এটা আসলে আমার অনেক ঘাটাঘাটির কারণে আমার ঘাটাঘাটি করতে হয়েছে বিভিন্ন কারণে, নিজস্ব প্রয়োজনে। তো সেইখানে আমি ঘাটাঘাটি করে এই ব্যাপারগুলো পেলাম আর কি। তো এখন হচ্ছে যে পোল্যান্ডের স্যালারি কেমন, যারা পোল্যান্ডের বিষয়ে পাবেন বা পাইতে পারেন বা যা ফেস করবেন, কিংবা হচ্ছে যে অন্য দেশ থেকে যাবেন, তা পোল্যান্ডের স্যালারি হচ্ছে আপনার অ্যাভারেজ বাংলাদেশের টাকায় 1,40,000 টাকা আপনি স্যালারি পাবেন। সেটা হচ্ছে কাজের উপর ডিফারেন্ট থাকতে পারে। আপনি 1,30,40,000 টাকা থেকে শুরু করে 1,50,000, 1,60,000, 2 লক্ষ এর বেশিও পোল্যান্ডের ক্ষেত্রে সম্ভব। তবে পোল্যান্ডে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট যখন পাবেন, আপনার স্যালারি কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে হতে হবে। যদি 1.5 লক্ষ টাকার উপরে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা রিজেক্টের কারণ। এখন আমি বলি যে আপনারা বলেন যে রিজেক্ট হবে, কেন রিজেক্ট হবে? দেখেন, রিজেক্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে ওরা যে কারণটা দেখায় আপনাকে কেন রিজেক্ট করছে, সেটা হচ্ছে যে তারা আপনাকে একটা ফালতু একটা কারণ দেখায় যে আপনি পোল্যান্ড যাবেন, পোল্যান্ড যেয়ে অন্য দেশ ভাইগা চলে যাবেন, যেমন জার্মানি চলে যাবেন। যেমন এটা একটা 10 নম্বর এবং 17 নম্বর সম্ভবত যেই সিরিয়ালটা বা এটা ওই রুল অনুযায়ী যে আপনার ভিসা রিজেক্টের কারণ হচ্ছে আপনি ওই দেশে যাওয়ার পর অন্য দেশে পালিয়ে যাবেন, ওই দেশে থাকবেন না, সেই কারণে তারা আপনাকে বিশ্বাস করে না এবং সেই কারণে আপনাকে তারা ভিসা দেয় নাই। এটা হচ্ছে একটা কারণ, এবং আরও অনেক কারণ থাকতে পারে। ডকুমেন্ট যদি ঠিক থাকে, কারো ভিসা হইতেও পারে। আমি বলছি না যে সবার হবে না। যদি আপনার ডকুমেন্ট অ্যাকুরেট হয়, 100% অ্যাকুরেট হয়, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ভালো থাকে, সব কিছু ভালো থাকে, সেক্ষেত্রে হয়ে যাইতে পারে। বাট নর্মালি আমরা যেমন অন্য দেশের ভিসা পাওয়া যায়, সেক্ষেত্রে পোল্যান্ড রিজেক্ট করে। আপনি 100 থেকে 100 ডকুমেন্ট ঠিক রাখে বা ওরা ভিসা দিতে পারে, এটা খুবই রেয়ার। এরা আসলে, আমি আপনাকে হতাশ করতে চাই না, বাট এটা সত্য যে এরা খুব ইজিলি আপনাকে ভিসা রিজেক্ট করতেছে। আপনার মানে কোনো যৌক্তিক কারণ ছাড়া ভিসা রিজেক্ট করতেছে। এমন না যে আপনাকে পেপারস খারাপ এই কারণে রিজেক্ট না, আপনাকে এমনিতেই ওরা রিজেক্ট করে দিতেছে। সেটা হচ্ছে পোল্যান্ডের ক্ষেত্রে একটা প্রবলেম। তো এই হচ্ছে পোল্যান্ডের বিষয়টা আর কি। তো আপনার যদি ডকুমেন্ট সব ঠিক থাকে, আপনি যদি ফেস করেন, সেই ক্ষেত্রে বিষয় হইতে পারে, আমি বলছি না যে হবে না, বাট রেয়ার। তো আপনি এম্বাসি ফেস করবেন কিনা সেটা আপনার বিষয়, এবং আপনি কন্ট্যাক্ট করে এত টাকা ফেস করে আপনার বিষয় যদি না হয়, আপনার কত টাকা লস হবে এবং সেই লস আপনি বেয়ার করতে পারবেন কিনা, সেটার উপর ডিপেন্ড করে আপনি এম্বাসি ফেস করতে পারেন। সেটা হচ্ছে আপনার একান্ত বিষয়। তো পোল্যান্ডের এই টু জেড বিষয়টা হচ্ছে এরকম। তারপর কারো যদি কোনো তথ্য থাকে পোল্যান্ডের ব্যাপারে, কমেন্ট করেন, আমি অবশ্যই আপনার ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেবো। আর কোনো তথ্য জানার থাকলে বলতে পারেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।